বাংলাদেশে জ্বালানি তেলের সংকট এখন আর শুধু একটি অর্থনৈতিক সমস্যা নয়, এটি ধীরে ধীরে সামাজিক, মানসিক এবং রাজনৈতিক সংকটে রূপ নিচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়া মানুষ, তেল না পেয়ে ফিরে যাওয়া ক্ষুব্ধ কৃষক, ক্ষুব্ধ রাইড শেয়ার চালক। সংবাদ মাধ্যমের হেডলাইন, টাকা দিয়েও তেল পাওয়া যাচ্ছে না, পাম্পে তেল নেই, গাড়ির দীর্ঘ সারি। অন্যদিকে সরকার বলছে কোনো সংকট নেই, ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুদ, বিপিসি ডিপোতে তেল রাখার জায়গা নেই, খালাসের অপেক্ষায় সাগরে ভাসছে তেল। এই দ্বৈত বাস্তবতায় জন্ম নিচ্ছে অবিশ্বাস, সন্দেহ আর ক্ষোভ। সংকটের শুরুটা বৈশ্বিক বাস্তবতা থেকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সরবরাহ ব্যাহত হওয়া, আমদানি ব্যয় বৃদ্ধি। কিন্তু প্রশ্ন হলো, সব দেশই এই সংকটের মুখোমুখি, তাহলে বাংলাদেশে পরিস্থিতি এত ভয়াবহ কেন? মাসখানেক আগে ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ বলল, তেল সংকটে সবার আগে বিপদে পড়তে পারে বাংলাদেশ। এখানে আসে জ্বালানি নিরাপত্তার প্রশ্ন, সঠিক ব্যবস্থাপনার প্রশ্ন। গোপন বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশ চাইলেও রাশিয়ার কাছ থেকে সরাসরি তেল কিনতে পারে না, অপেক্ষা করতে হয় আমেরিকার অনুমতির। সরকারের কাছ থেকে তেল সাধারণ মানুষের কাছে পৌঁছানোর নেই সঠিক ব্যবস্থাপনা। কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা করছে সিন্ডিকেট। অর্থাৎ সংকট শুধু বাজারের না, সিদ্ধান্তেরও। এই সংকট কোনো সরল সমস্যা নয়, এটি একটি দুষ্ট চক্র। উদ্বেগ তৈরি হয় বা ছড়িয়ে দেওয়া হয়, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি কিনতে শুরু করে, ব্যবসায়ীরা মজুত করে, সংকট তখন বাস্তবের চেয়ে বড় হয়ে ওঠে। সরকার দাম বাড়ায়, মজুতদার লাভবান হয়, আর সাধারণ মানুষ আরও চাপে পড়ে। পরিবহন খরচ বাড়ে, কৃষকের খরচ বাড়ে, সব পণ্যের দাম বাড়ে। শেষ পর্যন্ত পুরো অর্থনীতি ঢুকে পড়ে মূল্যস্ফীতির ফাঁদে। সবচেয়ে বড় প্রশ্ন, তেল আছে তবু নেই কেন? সমস্যা উৎপাদনে না, সমস্যা সরবরাহে। ডিপো, পরিবহন, পাম্প, পুরো চেনেই ভাঙন। তবে এর বাইরেও রয়ে গেছে আরও ভয়ঙ্কর বাস্তবতা। গ্যারেজে খোলা তেল বিক্রি হচ্ছে, অনলাইনেও তেলের বাজার তৈরি হয়েছে। অর্থাৎ সরকারি ব্যবস্থাপনার বাইরে গড়ে উঠেছে এক সমান্তরাল বাজার। আর ঠিক সেই সময় দেশের একমাত্র রিফাইনারি কার্যক্রম সীমিত হয়ে পড়লে সংকট আরও গভীর হয় স্বাভাবিক। একজন চালক 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পায় না, একজন কৃষক সেচ দিতে পারে না, একজন রাইড শেয়ার চালক দিনের আয় হারায়। এটা শুধু অর্থনীতির গল্প না, এটা বেঁচে থাকার লড়াই। জ্বালানি তেলের দাম বাড়ানো সমাধান না সংকটের বিস্তার? জ্বালানি এমন এক পণ্য যার দাম বাড়লে সব কিছুর দাম বাড়ে। কৃষি, পরিবহন, শিল্প সবখানে এর প্রভাব পড়ে। এটাই মাল্টিপ্লায়ার ইফেক্ট। একটি সিদ্ধান্ত পুরো অর্থনীতিতে ঢেউ তোলে। এই সংকটেও কেউ কেউ লাভবান। কারা সেই লাভবান? সরকার নয়, সাধারণ মানুষও নয়, বরং তৃতীয় পক্ষ, মজুতদার, অসাধু ব্যবসায়ী, সিন্ডিকেট। অবশ্য সরকার, ব্যবসায়ী, পাম্প মালিকদের অস্বচ্ছ সম্পর্ক নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। সংসদে আলোচনা হচ্ছে, কিন্তু সমাধান কোথায়? সংকট নিয়ে রিপোর্ট করায় সাংবাদিক হেনস্থার অভিযোগও উঠেছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, কোনো বড় মজুতদারের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই কেন? বিশেষজ্ঞদের মতে এই সংকট অনেকটাই নিয়ন্ত্রণ করা যেত একটি ডিজিটাল সিস্টেম থাকলে। কে কত তেল কিনছে, কোথায় কত আছে,
সবই এই সিস্টেমে জানা সম্ভব। অন্যান্য দেশ করেছে, এমনকি প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাও। তাহলে আমরা কেন না? ভুলে গেলে চলবে না, এই সংকট শুধু জ্বালানির না, এটি খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং সামাজিক স্থিতিশীলতাকে আঘাত করছে। একটি জ্বালানি সংকট সহজেই রাষ্ট্রীয় সংকটে রূপ নিতে পারে যে কোনো সময়। এই সমস্যার সমাধান আছে, কিন্তু দরকার বাস্তবতা স্বীকার করা, স্বচ্ছতা, সাপ্লাই চেইন ঠিক করা, সিন্ডিকেট ভাঙা, লক্ষ্যভিত্তিক ভর্তুকি, ডিজিটাল নজরদারি। এই 5টি স্তম্ভ একসাথে কাজ করলেই পরিবর্তন সম্ভব। কিন্তু আমরা কি সেই পথে হাঁটছি? বর্তমান সংকট দেখিয়ে দিয়েছে আমাদের জ্বালানি কাঠামো কতটা ভঙ্গুর। নবায়নযোগ্য জ্বালানি, সৌরসেচ, আমদানি নির্ভরতা কমানো, এগুলো শুধু বিকল্প না, এগুলোই ভবিষ্যৎ। তেলের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ শুধু সংকটের শিকার নয়, একটি ব্যর্থ ব্যবস্থার প্রতিচ্ছবি। প্রশ্নটা তাই তেল কবে পাওয়া যাবে সেটা না, প্রশ্নটা হলো এই রাষ্ট্র কার জন্য কাজ করছে।